আমাদের এই জায়গাতে আমরা যে ঘুরতে আসি, আমরা এখানে ডেফিনেটলি কিছু দেখতে আসি, সেই জিনিসগুলো ফুটিয়ে তুলতে হবে, সেটার সাথে সিকোয়েন্সের মিল থাকতে হবে, মানে একটা গল্প তৈরি করতে হবে যে একজন মানুষ আসলেন, এসে পুরো জিনিসটা দেখলেন, কি দেখলেন, এই ভবনগুলো পুরনো 400-500 বছর পুরনো ভবনগুলো দেখলেন, সিকোয়েন্স তৈরি করি যাতে একটা মানুষ এই পানামনগরে না এসেও আপনার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন যে মূলত এখানে কি আছে, কি কারণে এখানে হাজার হাজার ভিজিটর প্রতিদিন আসে। অনেক সময় এক্সপ্রেশন দেখানোর জন্য কেউ কাঁদছে, কেউ হাসছে বা কেউ কিছু চিন্তা করছে, আবেগঘন মুহূর্তগুলো দেখানোর জন্য আমরা এক্সট্রিম ক্লোজ শটগুলো ব্যবহার করি। অ্যাক্টার্স আছে, ওরা যদি কোনো কিছু ব্যবহার করে সেই জিনিসটাও আমাদেরকে এই শর্ট ডিভিশনের ভেতরে বা এই সিকোয়েন্সের ভেতরে ফুটিয়ে তুলতে হবে। আমরা একটা ওভার দ্য শোল্ডার শট নিচ্ছি যে শটের ভেতরে মোবাইলটা দেখা যাচ্ছে, এরপর আমরা একটা ক্লোজে যাব মোবাইলের, এবং মোবাইলের ভেতরে সে কী ব্যবহার করছে। এক্ষেত্রে আমরা আবার আরও একটা শট নিতে পারি, সেটা হচ্ছে যে মোবাইলের পয়েন্ট অফ ভিউ থেকে ওর চেহারার একটা শট নিতে পারি। আমার যদি মূল ফ্রেম আমরা এইটা ধরি, এটা থেকে যদি আমরা মাস্টার শট ধরি বা এটা যদি আমরা মিড শট ধরি, তাহলে এটার ভেতরে যে ক্লোজ শটটা থাকবে, ধরুন আমার এই যে হাতে যে লেন্সটা আছে, এইটা যদি ক্লোজ শট হয় তাহলে এইটা হচ্ছে কাট ইন শট। আর একটা শট আছে সেটা হচ্ছে কাট অ্যাওয়ে শট, মানে সেই শটটা আমাদের ভিন্নভাবে নিতে হবে, ওইটা ফ্রেমের ভেতরে থাকতে হবে, বিষয়টা তা না। ওইটা হচ্ছে আমি খুব সাধারণভাবে আপনাদের নিয়ে দেখাই, আমি মোবাইল দিয়ে নিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে এইটা হচ্ছে কাট অ্যাওয়ে শট। তো প্রথমে ধরেন গিয়ে আমি ওদের একটা মাস্টার শট নিলাম, যেটা আপনাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন, তারপর আমি একটা ক্লোজ শট নিব। হ্যাঁ, তো তুমি প্রশ্ন করো। তো এখানে অনেক দিন ধরেই আসছি, এই জায়গাটার নাম কি আছে? এই জায়গাটার নাম হচ্ছে বিরামপুর, এটা সুনামগঞ্জে অবস্থিত। দেখতেই পাচ্ছ যে জায়গাটা খুবই সুন্দর এবং সবুজে ঘেরা। তো ওর কাছ থেকে আমি মাইক্রোফোনটা নিয়ে নিলাম, মানে আমি ওর পারফেক্ট অডিও রেকর্ড করেছি, ওরও পারফেক্ট অডিও রেকর্ড করেছি। সো আমরা এখন যাব হচ্ছে কম্পিউটার স্ক্রিনে এবং এডিট করব। এডিট করলে দেখবেন যে পুরো জিনিসটা খুব সুন্দরভাবে মিলে গেছে। আমাদের এই যে নাক বরাবর হিসাব করতে হবে, আমি যদি এই পাশ থেকে সিকোয়েন্স তৈরি করা শুরু করি তাহলে আমি শুধু এই পাশেই সিকোয়েন্স তৈরি করব, আর যদি এই পাশে তৈরি করি তাহলে এই পাশে তৈরি করব। যখনই আমরা ফ্রেম ধরবো আমরা একটা লাইন হিসাব করে নেব যে এদের এক্সেসটা কত দূর। এখন এই ছেলের এক্সেস হচ্ছে এইভাবে, মানে ওর নাকের এ পাশে যাওয়া যাবে না, এ পাশে থাকতে হবে, এই হচ্ছে এই ছেলের এক্সেস। সো আমরা লাইনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। আবার ওর এক্সেসটা এইরকম, মানে 180 ডিগ্রি ওর এইরকম, এর ওপাশে এই দাগের ওপাশে আমরা যেতে পারবো না, আমাদের সিকোয়েন্সগুলো তৈরি করতে হবে ঠিক এই পাশে বসে। এইটা ভাঙার সিস্টেমও আছে, আমরা যদি চাই তাহলে আমরা ওপার যেতে পারবো, তবে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে আমরা ধরেন একটা ক্লোজ শট নিলাম, তারপর আমরা এভাবে একটা ওভার দ্য শোল্ডারে আসলাম, আসার পর আমরা আস্তে আস্তে ক্যামেরা নিয়ে এভাবে মুভ করলাম, মানে আমরা 180 ডিগ্রি ক্রস করলাম। টেলিভিশন প্রোডাকশন বা সিনেমাটোগ্রাফির ভেতরে এইটা খুবই কমন একটা মিস্টেক, কিন্তু এই সমস্যাটা আমরা প্রি প্রোডাকশনের সময় বা পোস্ট প্রোডাকশনের সময় সমাধান করতে পারি। লং শটে যখন আমি সানগ্লাস ছাড়া ছিলাম সেই শটটা, এবং তারপরে যখন সানগ্লাসটা পরেছি ক্লোজ শটটা, এই দুইটা শটের মাঝখানে আমি দূরের কোথাও একটা ছবি দেখালাম বা ভিন্নধর্মী একটা কোনো ছবি দেখালাম, তাহলেও আমি এই জিনিসটা মেকআপ করতে পারবো। অথবা আমি যখন শ্যুট করব তখনই আমাকে খেয়াল করতে হবে যে আমি হয় লং শটে সানগ্লাসটা পরে ফেলবো এবং ক্লোজ শটে সানগ্লাসটা খুলে ফেলবো। সো এইটা যদি আমরা করি তাহলে আমাদের এই জায়গাতে কোনো গ্যাপ থাকবে না। তো এই ছোট্ট জিনিসটা খুবই সহজ, আমাদের শুটিংয়ের সময় খেয়াল রাখতে হবে অবশ্যই। ব্যালেন্স হয় দুই ধরনের, এক, আপনার ছবি বাঁকা হতে পারবে না, সমতলের মতোই সমান হতে হবে, তাই আমরা কখনোই ক্যামেরা বাঁকা ধরবো না। আরেক ধরনের ব্যালেন্স হচ্ছে সাবজেক্টের ব্যালেন্স। এখানে আপনার সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড যদি ফাঁকা থাকে তাহলে ফ্রেমটা ভালো লাগবে না, তাই ব্যাকগ্রাউন্ডে কিছু একটা সেট করুন, দেখবেন আপনার ফ্রেমটা জমে গেছে। সো এখন যদি আমি টিল আপ এবং টিল ডাউন দুইটা শট নেই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমরা শুরুতে একটা ফ্রেম ধরবো, ধরার পর এখানে আমরা ওয়েট করব 1 2 3, তারপর আমি উঠতে শুরু করব 1 2 3 4 5, আবার আমি গুনবো 1 2 3, আবার আমি, এইটা হচ্ছে টিল আপ শট। আমি যখন এটা নিচে নিয়ে আসবো, মানে নিচে থেকে উপরে যাওয়া টিল আপ,
এবং উপর থেকে নিচে আসা টিল ডাউন। তো আমি উপর থেকে যখন নিচে আসব 1 2 3 4 5 6 7 8 9 10, তো এখান থেকে এই যে আমি নিচে নেমে আসলাম, এই শটটার নাম হচ্ছে টিল ডাউন। কখনোই শটের মাঝখানে কাটতে হয় না। টিল আপ করছি মাঝখানে কেটে দিলাম, হবে না, ওটা একটা জার্ক হবে। টিল ডাউন করছি মাঝখানে কেটে দিলাম, ওটা হবে না, ওটা একটা জার্ক করবে। টেলিভিশন চ্যানেলে আমরা যখন কোনো প্রোডাকশন দেখি, সেই প্রোডাকশনের ভিডিওগুলো খুব বেশি স্ট্যাটিক হয়, মানে শটগুলো স্ট্যাটিক হয়, মোশন কম থাকে। ইভেন আপনি জুম ইন জুম আউটের কাজও খুব কম দেখতে পারবেন। আবার এই সেম জিনিসটা আমরা যদি সিনেমাটোগ্রাফিতে চলে যাই, সিনেমাটা দেখতে আপনার প্রায় 3 ঘন্টা সময় লাগবে, এবং এই 3 ঘন্টার সময় আপনি যাতে কোনোভাবে বোর না হন, এই জন্য আপনার প্রত্যেকটা শটের ভিতরে বিভিন্ন রকমের মোশন আমরা ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের কনসেপ্ট। যেমন ধরেন, শুধু যে মোশন একটা ভিডিওকে বা একটা স্টোরিকে রিচ করে বিষয়টা তা না, এখানে লাইটের বিষয় আছে। আমরা যখন একটা সিনেমা দেখি, সিনেমায় যখন ভৌতিক কোনো বিষয় চলে যায়, তখন লাইটটা আস্তে করে অন্ধকার হয়ে যায়। আমাদের ওই পরিবেশটা তৈরি করা হয়, যে পরিবেশটাতে মনে হয় যে আমি ওই স্পটটাতে আছি, এবং আমরা ফিল করছি যে ওই সিনেমাতে ওই গোস্টের যে বিষয়টা, ওই বিষয়ের ভেতরে আমি নিজে কোনোভাবে সার্ভাইভ করছি। তো ওনার চেহারায় একটা শেড পড়বে, এটাই স্বাভাবিক। তো এই শেডটা আমাদের কাটতে হবে। যদি না কাটি, তাহলে ওনার চেহারাটা যেমন দেখা যাবে, সেইটা আমি একটু ক্লোজে দেখাই। তো ওনার চেহারায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ বড় বড় কয়েকটা দাগ পড়ে আছে, মানে এগুলো হচ্ছে শেড, আলোর যে শেডটা, সেই আলোর শেডটা। তো এইটা পোর্টেবল, এটা আপনি হাতে নিয়ে ঘুরতে পারবেন। এটার জায়গায় আপনি আরও একটা জিনিস ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে ককশিট। অনেক সিনেমাতে দেখবেন যে ককশিট নিয়ে দৌড়ায়, তো আমরা জানি না কেন দৌড়ায়, কিন্তু আজকে বুঝতে পারবেন কেন মূলত ককশিট নিয়ে দৌড়ায়। সো এইটা যদি আমি ব্যবহার করি, ঠিক লাইটের উল্টা দিকে যদি ধরি এবং ওনার চেহারার দিকে যদি মারি, তাহলে ওনার চেহারাটা এরকম হয়, মানে ওনার চেহারাটায় একটা লাইট আসে। ঠিক আছে, এইটাই হচ্ছে এইটার কাজ। অতিরিক্ত রকমের উজ্জ্বল হয়ে গেছে, এতখানি উজ্জ্বল আমরা চাই না। সেক্ষেত্রে আমাদের এটার ভেতরেই থাকবে, এই প্যাকেজটার ভেতরেই রয়েছে। আমরা এটা খুললে এটার ভেতর থেকে বেরিয়ে আসবে একটা ডিফিউজার। সো এই ডিফিউজারটা যদি আমরা ব্যবহার করি, আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন, ওনার চেহারায় আরেকটা ব্রাইটনেস আসছে। আমরা যখন একটা ইউটিউব চ্যানেল করব, বা আমরা একটা কোনো কন্টেন্ট করব, বা একটা ওয়েবসাইট করব, তখন আমরা একটা নাম নির্বাচন করি। তো আমরা সবসময় চেষ্টা করি বড় নাম, অর্থবহ নাম, এরকম অনেক কিছু আমরা ভাবি। আসলে জিনিসটা সেটা না। আপনাকে ভাবতে হবে আপনার দর্শক কত সহজভাবে আপনার ওয়েবসাইটটা বা আপনার ইউটিউব চ্যানেলটা খুঁজে পেতে পারে। সহজ একটা নাম খুঁজে বের করবেন, যে নামটা 100% মানুষ কমিউনিকেট করতে পারে। এমন না যে কেউ মাস্টার ডিগ্রি যারা করেছেন শুধু তারাই আপনার নামটা খুঁজে পারবেন, বা তারাই শুধু ওই নামের স্পেলিংটা জানেন। এমন একটা নাম খুঁজে বের করেন যেটার স্পেলিংটা আমি জানি, আপনি জানেন, সবাই জানেন।